আজকে আমাদের এই আলোচনাটুকু যারা শুনছেন, প্রথমে আপনার অনুরোধ করব যে আপনারা আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আর যদি কোনো কথা জানা থাকে তো অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। বরাবরের মতোই আমরা আজকে আমাদের বড়দের জীবন কথা এই শিরোনামের উপরে আমাদের মাঝে উপস্থিত আছেন রাজারগাঁও কওমি মাদ্রাসার দীর্ঘদিনের নায়েবে মুহতামিম, বর্তমানে নাজমা তালিমাত হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা আবুল কাসিম সাহেব। তো আমরা আজকে হুজুরের জবান থেকে হুজুরের জীবন বৃত্তান্ত এবং ওনার মাদ্রাসায় আসার ইতিহাস এবং সেখানে ওনার লেখাপড়ার অভিজ্ঞতা, ছাত্র জীবনের অভিজ্ঞতা, শিক্ষা জীবনের অভিজ্ঞতা, ইমামতির জীবনের অভিজ্ঞতা। তো হুজুরের জীবনে মুহাক্কিক আলেম হিসেবে ওনার জীবনের অনেকটাই উনি রাজারগাঁও কওমি মাদ্রাসা উনি শেষ করেছেন। তো আমরা সেইখান থেকে হুজুরের জীবনী সম্পর্কে আমরা আলোচনা শুনবো। তো এই মুহূর্তে আমি হুজুর কাছে জানতে চাই, হুজুর আপনার জন্ম, ঠিকানা, প্রাথমিক হলো ঠিকানা, তারপর আপনার পরিচিতি, তারপরে সেখান থেকে আপনার লেখাপড়ার জীবনীটা আমাদেরকে শোনালে সবাই উপকৃত হতো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহ, আমি প্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাদ্রাসার বর্তমান নায়েবে মুহতামিম মুফতি মাজারুল ইসলাম সাহেবকে আমার জীবন থেকে কিছু উপস্থাপন করার জন্য, আহ্বান করার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পরিচয় হলো, আমি কুমিল্লা জেলার অন্তর্গত কোয়েলগাছা ইউনিয়নের ফের উত্তরপাড়া মুন্সিবাড়িতে আমার জন্ম হয়। আমি জন্মগ্রহণ করি আলহামদুলিল্লাহ সরল প্রাণ ধার্মিক ফ্যামিলি পরিবার মুন্সিবাড়িতে। আমার বাবা ছিলেন অত্যন্ত সরল প্রাণের মানুষ, তবে তিনি অত্যন্ত ধার্মিক ছিলেন। আমার মাও ধার্মিকা ছিলেন। তো বাবা যেহেতু সরল মানুষ, সরল মানুষের জীবন স্বাভাবিক একটু কষ্টের হয়। আমরা ছোটকালে আমার বাবার সংসারে মায়ের গর্ভ থেকে আমরা 5 ভাই জন্মগ্রহণ করি। আব্বা আমাদের 5 ভাইকে নিয়ে সংসার পরিচালনা করা একটু কঠিন হয়ে দাঁড়াইছিল, যার কারণে আমরা আব্বার সাথে ছোটকাল থেকেই কাজকর্ম করতে শিখি। অল্প সময়তে আব্বার সাথে থেকে আল্লাহ পাকের রহমতে আমি সাংসারিকভাবে গৃহস্থীবাস ইত্যাদির কাজকর্ম আমি অল্প সময়তে যথেষ্ট অভিজ্ঞ হয়ে উঠি। অনেক সময় আব্বাই আমাকে সংসারে রেখেই আব্বাই বিভিন্ন কাজকর্মে চলে যেতেন। আমি অল্প বয়সে কৃষিকাজের দক্ষতা অর্জন করি আব্বার সাথে থেকে, যার কারণে অনেক সময় আমাকে এই গৃহস্থীবাস করতে হইতো, হাল চাষ করতে হইতো, গরু ছাগল পালনের কাজ করতে হইতো। তখন আব্বা আমার উপরে ন্যস্ত করে অনেক জায়গায় চলে যেতেন। ঠিক তদারূপ ভাবে একদিন আমি আমাদের বাড়ির পাশে, পশ্চিম পাশে একটা বিশাল ফসলের জমি ছিল। ওই জমিতে আমি চাষাবাদ করতে যাই, নাঙ্গল নিয়ে, জঙ্গল নিয়ে, গরু নিয়ে চাষাবাদ করি। হাল চাষ করতেছি, প্রায় অনুমানিক 9:30 10টা বাজে গেল। হঠাৎ করে আমি দেখতে পাইলাম আমাদের সেই ফসলের জমির উত্তর প্রান্তে উপস্থিত ছিল কলেজ, আছে এখনো আছে কলেজ, হাই স্কুল, প্রাথমিক বিদ্যালয়। বিশাল মাঠ, সেই মাঠের মধ্যে ছাত্রছাত্রীরা সারিবদ্ধ হয়ে দাঁড়াইছে, তারা জাতীয় সঙ্গীত গাইতেছে।
জি, জাতীয় সঙ্গীতের সুর এত সুন্দর ছিল, অনেক ছাত্র তো, জি, অনেক ছাত্র একসাথে মিশে জাতীয় সঙ্গীত গাইতেছে, তাদের আওয়াজটা আমার কানে আসলো। আমি ওইদিকে লক্ষ্য করে তাদের এই পরিবেশ আমাকে মনোমুগ্ধ করে তুললো। আমি তৎক্ষণাৎ সিদ্ধান্ত গ্রহণ করলাম যে না, আমারও তো তাদের মতো এইভাবে সুন্দর পোশাক পরার অধিকার আছে, তাদের মতো লেখাপড়া করার অধিকার আমার আছে। জি, আমি তখন থেকেই, সেই দিন বা পরের দিন থেকে আমি স্কুলে চলে যাই। জি, গৃহস্থী করার পাশাপাশি হাল চাষও করি, আর টাইম মতো আমি স্কুলে চলে যাই। জি, আলহামদুলিল্লাহ, স্কুল জীবনে আমি সুনামের সাথে পঞ্চম শ্রেণী পর্যন্ত একটা লেখাপড়া করি। আমাদের ওস্তাদদের আমার প্রতি আলহামদুলিল্লাহ সুদৃষ্টি ছিল। জি, ওস্তাদের সুদৃষ্টিতে, মা বাবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অল্প সময়তেই লেখাপড়া শিখতে আমি সক্ষম হইতাম। জি, আসা যাওয়ার পথে মোটামুটি আমি লেখাপড়া করে ফেলতাম। ক্লাসের পড়া বা একটু সময় পড়া থেকে গেলে, এটা ওই যখন লেজার টাইম হইতো, ছাত্ররা খেলতে যাইতো, আমি এই ফাঁকি দিয়া লেজারের পরে ঘন্টাগুলোর জি, পড়া লেখা আমি ঠিক করে নিতাম। আলহামদুলিল্লাহ, কাজের পাশাপাশি লেখাপড়া করি। পরবর্তীতে মনে আসলো যে আমাকে তো আসলে স্কুলের যেমন লেখাপড়া ভালো, তার থেকে ভালো হতো একটা জিনিস আছে। জি, আমাকে তো এইভাবে স্কুলের জীবনে লেখাপড়াতে ভালো একটা লেখাপড়া তো ছিল মাদ্রাসা। জি, আর মাদ্রাসায় যখন পড়বো, আমি খেয়াল করলাম, জি, যেহেতু মাদ্রাসার মধ্যে একেবারে ধার্মিক মাদ্রাসা, যেটা নিখুঁত কামি মাদ্রাসা, জি, আমি কামি মাদ্রাসায় লেখাপড়া করব। জি, আর কামি মাদ্রাসা তখনকার যুগে বিখ্যাত, এখনো আছে, চট্টগ্রামের অন্তর্গত মেখল মাদ্রাসা। মুফতি ফয়জুল্লাহ সাহেব নাওয়ার আল্লাহু মারকাদাহু, তিনি পূর্ব পাকিস্তানের মুফতি আজম ছিলেন, জি, সুনামের সাথে ছিলেন। তিনার মাদ্রাসার কথা আমি জানতাম, আমার কানে আসছে। তো লেখাপড়া তো করবো, মাদ্রাসায় পড়বো, একটা ভালো মাদ্রাসায় পড়ি। জি, একেবারে প্রাথমিক পর্যায় থেকে আমি চলে গেলাম চট্টগ্রাম মেখল মাদ্রাসায়। তখন মেখল মাদ্রাসার যে হালত ছিল, লেখাপড়া তো উন্নত অবশ্যই, কিন্তু জি, এই দালান কোঠা, তেমন কোনো ভবন ছিল না। স্বাভাবিকভাবে টিনের ঘর, পোগলা ভাটি বিছাইয়া ছাত্র সেখানে থাকতো, সেখানে লেখাপড়া করতো। ওই পরিবেশে যে আমরা লেখাপড়া করি, অনেক সময় তো ক্লাস করার জন্য, সবক পড়ার জন্য ছাত্রদের ওগলা ফাটিও পাইতো না, আমরা পাইতাম না। অনেক সময় একটা পুরা আনাম একটা ইট আমরা জি, পাইতাম না, আদলা ইট, জি, এই আদলা ইটের উপরে বসে আমরা হাঁটুর উপরে কিতাব রাখা জি, ওস্তাদের কাছ থেকে লেখাপড়া করছি। জি, অনেক ছাত্র তখন লজিং এ থাকতো, তার এইভাবে আমিও লজিং এ থাকতাম অনেক দূরে। লজিং অনেক দূর দূরান্ত হইতো, যেহেতু অনেক ছাত্র, এদের লজিং খোঁজা পাওয়া খুব কঠিন, অনেক দূরে যেতে হইতো। আর চট্টগ্রাম মেখল মাদ্রাসার আশেপাশের মানুষদেরকে অত্যন্ত ধন্যবাদ তখন আমরা জানাই, সে এখনো জানাই, তারা লজিং রাখতো জি, আলহামদুলিল্লাহ। তো লজিং চলে যেত অনেক দূরে, লজিং থেকে আমরা তখন খেয়াল রাখতাম, মাদ্রাসার থেকে যখন রওনা দিতাম, আমরা দুইজন যাদের সাথে মিল থাকতো এরকম দুই বন্ধু একসাথে পাশাপাশি রওনা দিতাম। আর যাওয়ার পথে মোটামুটি কয়েকটা কিতাবের সবক মুখস্থ হয়ে যেত। জি, আবার আসার সময় এভাবে আমরা টার্গেট করে নির্দিষ্ট টাইমে দুই বন্ধু একসাথে রওনা দিতাম। মাদ্রাসা আসতে যাইতে মোটামুটি পড়ালেখা কমপ্লিট। জি, আলহামদুলিল্লাহ, এইভাবে আমরা মেখলা মাদ্রাসার লেখাপড়ার জীবন সুনামের সাথে কাটিয়েছি আলহামদুলিল্লাহ। ওস্তাদদের দোয়া ছিল, সুদৃষ্টি ছিল। পরবর্তী চলে আসলাম হাটহাজারী মাদ্রাসায়। হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হলাম। আলহামদুলিল্লাহ, হাটহাজারী মাদ্রাসায় এই দাওরা পর্যন্ত পড়লাম। পরে আমার শেখ ও মাশায়েখ, আমার উস্তাদ এবং পীর সাহেব ছিলেন শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, শেখুল ইসলাম শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই। তিনি আমার এক দিক দিয়ে প্রান্তীয় উস্তাদ, এবং অন্য দিক দিয়ে তিনি আমার পীর সাহেব। জি, তিনার পরামর্শতে চলতাম, তিনাকে আমি অত্যন্ত ভালোবাসতাম। হজরতরা আমার প্রতি সুদৃষ্টি ছিল। হজরতের সাথে পরামর্শ করলাম, হজরতে আমাকে পরামর্শ দিলেন যে আর 1 বছর হাঁটাতে থাকার জন্য। আমি পরবর্তীতে হজরতের পরামর্শে আর 1 বছর হাঁটাতে ছিলাম।
হজরতের সাথে সম্পর্ক ছিল এবং কিতাবারি তাফসির কিতাব তখন পড়তাম, তাফসিরে ঘন্টা করতাম। কিছুদিন পরে আলহামদুলিল্লাহ তাফসির পরীক্ষা দিলাম। পরবর্তীতে আমাদের হাজীগঞ্জের একজন মতলবের হুজুর হাজীগঞ্জে বাড়ি করছেন, কারি নুর ইসলাম সাহেব। নুর ইসলাম সাহেবের সাথে এই মাদ্রাসার মুহতামিম সাহেব জি মাওলানা রুহুল আমিন সাহেব, সাবেক মুহতামিম, এনার সাথে বন্ধুত্ব ছিল। জি তাই মাওলানা রুহুল আমিন সাহেব ওই মাওলানা কারি নুর ইসলাম সাহেবের কাছে একজন উস্তাদ ছিলেন এই মাদ্রাসার জন্য। জি কারি নুর ইসলাম সাহেব আমার ঠিকানা দিলেন, ঠিকানা দিয়ে বললেন যে ওনার কাছে যান, ওনাকে যে হুজুর যেভাবে বলছেন যে হুজুর আপনার উস্তাদে পাঠাইছে, বলছে আপনাকে নিলে আমার উপকার হবে, সুবিধা হবে, জি এই জন্য আপনার কাছে আসছি। আমি বললাম যেহেতু আমার উস্তাদ পাঠাইছে, আমার আর এখানে দেখার কিছু নাই, ইনশাল্লাহ যাবো। নির্দিষ্ট টাইমে মাদ্রাসা খোলার টাইমে মাদ্রাসা আসলাম, জয়েন করলাম। এই কামি মাদ্রাসা এখন যে অবস্থা, তখন আরো কঠিন অবস্থা ছিল, জীর্ণশীর্ণ অবস্থা। টিনের ঘর ছিল, টিনের ঘর ছিল। এই একটা ভালো খাট চৌকি ছিল না, চৌকি ছিল না। আপনার বাঁশের আদল দিয়া বানানো চৌকি। জি এই মাদ্রাসা এইভাবে পাইছি। আলহামদুলিল্লাহ মাদ্রাসাতে আসলাম। মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ শেখ সিদ্দিকুর রহমান, তিনি আমাকে বললেন হুজুর আপনাকে তো এখানে রাখবো, ইনশাল্লাহ রাখছি, তা আপনি একটা লজিং গেলে আমাদের জন্য ভালো হয়। জি আমি বলছি ঠিক আছে, আপনাদের যদি ভালো হয় তাহলে আমারও ভালো। আমাকে নিয়ে একটা লজিং দিলেন এই রাজারগাঁও বাজার থেকে পশ্চিম দিকে, পশ্চিম রাজারগাঁও যেটাকে বলে, মূল ওই বাড়ি জামে মসজিদে, সেখানে আমাকে একটা লজিং দিলেন। দায়িত্ব হলো মসজিদে ইমামতি করা এবং সকালবেলা ছাত্র পড়া আর মাদ্রাসায় এসে পড়াইতেন। তো তখনকার যুগে রাস্তাঘাট এখন যে অবস্থা তার থেকে আরো অনেক খারাপ ছিল। আজকের থেকে প্রায় 30 বছর আগের কথা। জি রাস্তা ভাঙ্গা ছিল, বর্ষাকালে আপনার জায়গায় জায়গায় ভাঙতি ছিল। ওই ভাঙতিতে অনেক সময় বর্ষাকালে আসার সময় এই একটা লুঙ্গি লগে নিয়ে আসতে হইতো। হুম, এই যে লুঙ্গিটা পরে আসতাম ওটা ভিজে গেলে মাদ্রাসায় এটা পাল্টাইয়া এটাকে শুকাইতে দিয়া ওই মাদ্রাসা একটা ফিন্দা এই সবক পড়াইতাম, আবার বিকেল বেলা যাই আরেকটা পাল্টাইতে হতো। এমন রাস্তাঘাটে বেহাল অবস্থা ছিল। এখনো পশ্চিম রাজার রাস্তাঘাট খারাপ, তখন আরো অনেক খারাপ ছিল। আলহামদুলিল্লাহ। তো জীবনে অনেক কথা, তো অনেক সময় সব কথা সব সময় আসলে মনে থাকে না। এমনও কিছু কথা আছে একা একা যখন হই তখন অনেক কথা মনে হয়, জীবনের কথা। অনেক কথা অনেক সময় মনে থাকে না। তো আলহামদুলিল্লাহ আমার অভিজ্ঞতা থেকে আমি দেখলাম, যদিও আমি আমাদের আব্বার অবস্থা তেমন ভালো অবস্থান ছিল না, অল্প টাকাই আমরা লেখাপড়া করছি, কিন্তু কোনোদিন অভাব আমরা দেখিনি, অভাব দেখিনি। জি অল্পতে আল্লাহ পাকে বরকত দিয়েছে এবং আল্লাহ পাকের সহায় থাকলে, এই জন্য আমার ছাত্রদেরকে বর্তমান যুগের অনেক ছাত্র বলে থাকে যে টাকা পয়সার সমস্যা ইত্যাদি ইত্যাদি। আসলে এটা সমস্যা না। আমি আমার জি অভিজ্ঞতায় বুঝলাম টাকা পয়সার সমস্যা না, আসলে সে মানুষের নিয়তের সমস্যা। জি নিয়ত যদি শক্তিশালী হয়, এরাদা যদি ফাঁকাপোক্ত হয়, ইনশাল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যায়। জি আল্লাহ পাকের পক্ষ থেকে ব্যবস্থা হয়। এই জন্য টাকা পয়সা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে যায়। আমার বর্তমান যুগের ছাত্রছাত্রীদের জন্য আমার কথা হলো যে তোমরা আগে সহি নিয়ত করতে, পরিকল্পনা যাকে বলে, নিয়ত, জি এরাদা, পরিকল্পনা, পরিকল্পনা ঠিক থাকতে হবে যে ইনশাল্লাহ আমি এই বছর যে লেখাপড়া করি আমি ইনশাল্লাহ এই সমস্ত কিতাবগুলো হল করে আমি 1 নম্বর ছাত্র হব। জি এরকম একটা মনের আকীদা, বিশ্বাস নিয়ে, এরাদা নিয়ে পরিকল্পনা যে লেখাপড়া করে, লেখাপড়া আসলে তেমন কোনো কঠিন বিষয় না। এটা যুগ যুগ ধরে করে আসছে, যুগ যুগ ধরে মহামনি সেবন করছে, হইছে, এখনো হবে। আসলে সে এরাদা, ইচ্ছা, পরিকল্পনাটা ঠিক থাকলে, নিয়ত হয়ে থাকলে আল্লাহ পাকের পক্ষ থেকে ব্যবস্থা হয়। জি। যে হাটহাজারী মাদ্রাসার এই যে আপনার স্মরণীয় কোনো ঘটনা, যেহেতু অনেক বড় মাদ্রাসা,
সেখানে অনেক বড়রা আছেন, সেখানে আপনি ছিলেন। তো আপনি যদি ওই সময়ের কয়েকজন শিক্ষকের নাম সহ এবং আপনাদের সাথে লেখাপড়া করছে এরকম কিছু আলেমের নাম বলতেন বা ওখানে কিছু শিক্ষণীয় ঘটনা বললে হয়তো আমরা উপকৃত হতাম। হাটহাজারী মাদ্রাসা অনেক বিশাল, এটাকে বলে উম্মুল মাদারিস, জি, মাদ্রাসার মা। জি, সেখান থেকে অনেক মাদ্রাসার জন্ম। সেখানে ওস্তাদগণ সবাই সুদক্ষ। জি, আলহামদুলিল্লাহ প্রত্যেক উস্তাদকে আমি ভালোবাসতাম। তবে আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি তেনাকে আমি আন্তরিক থেকে কেমন যেন একটা ভালোবাসা বেশি ছিল। আমাদের সময় আমাদের শাইখুল হাদিস ছিল শাহ আব্দুল আজিজ সাহেব, জি, নওয়ার আলম মারকাদাহ, এবং মুফতি আহমদুল হক সাহেব, জি, মুফতি সাহেব। হযরতরা দোনোজনেই ছিলেন জয়ীফ, জি, কিন্তু তিনার যে একটা অবস্থান ছিল, আলহামদুলিল্লাহ। আমাদের শাইখুল হাদিস সাহেব সকালে এক সময় বসলে, সবকে বসলে 2-3 ঘন্টা এক বসাতে এক বসাতে তিনি পড়াইতেন। জি, আলহামদুলিল্লাহ, ওনাদের এটা কেরামত বললেই চলে। আমাদের মুফতি আহমদুল হক সাহেব, তিনি তো একেবারে জয়ীফ ছিলেন, কিন্তু হযরত দীর্ঘ টাইম লাগায়া আমাদেরকে পড়াইতেন। ওনাদের একটা, এগুলো ওনাদের কেরামত বললেই চলে। তাই অনেক ঘটনাতে এভাবে মনে পড়ে, যেগুলো আসলে কথা। যখন আমরা নিরিবিলি সময় থাকি তখন অনেক কথা মনে, যেগুলো ভাষায় ব্যক্ত করা জি, যায় না, জি, ভাষায় ব্যক্ত করা যায় না। অনেক ঘটনাই আছে জীবনের। আলহামদুলিল্লাহ, সব কথা সবসময় মনে থাকে না। এই আজকে এখানে জি। ক্ষান্ত। রাজারগাঁ কামি মাদ্রাসা। ইমাম, আপনি তো অনেক দীর্ঘদিন ইমামতি করেন। যে তো এই ইমামতির অভিজ্ঞতাতে অনেক ইমাম তো দেখা যায় আপনি যে মৌলভীবাড়িতে ইমামতি করছেন দীর্ঘ মৌলভীবাড়িতে ছিলাম প্রায় 22 বছর। 22 বছর। আবার এখানে যেখানে আছেন সেখানে এখনো বর্তমান যেখানে আছি তো এখানে যেখানে প্রায় 10 বছর। মৌলভীবাড়িতে আমরা যতটুকু জানছি যে আপনি সেখান থেকে মানে ওনারা বিদায় দেয়নি। আপনি যেকোনো একটা কারণে আসছেন। আসলে যে যদি তো এরকম কিছু না হইতো তাহলে এখনো ওখানেই থাকতেন। যে টাকা পয়সা কোনো ফ্যাকশন দেখছেন না। না। কিন্তু বর্তমানে অনেক ইমামই দেখা যায় যে ওনারা এই হুট করে ১ বছর, ১.৫ বছর, ২ বছর পর জায়গা চেঞ্জ হচ্ছে। আসলে ওনাদের ইমামদের গ্যাপ কি? বা বর্তমান কমিটিদের কি সমস্যা? আসলে তো একটা কথাই বলে, আল ইস্তেকামত ফাওকাল কারামত। জি, ইস্তেকামত বিষয়টা অনেক বড়। জি, ইস্তেকামত থাকতে হবে, যে টাকা পয়সা তো ব্যবস্থা করবো আল্লাহ পাকের পক্ষ থেকে। আমি তো বললাম, আমার ছোটকাল থেকে এই পর্যন্ত আমি অভাব কাহাকে বলে জি, আমি দেখি নাই। মসজিদে যখন আমি থাকি, আমাদের তো বেতন উদ্দেশ্য না, জি, খেদমত উদ্দেশ্য। হয়তো 200-300 টাকা তখন দিত, তাও মাসকে মাস, বছরকে বছর বাকি পড়ে থাকতো। বাকি। কিন্তু আল্লাহ পাকে এর মধ্যে চালাইছে। আর আমি যেটা বুঝি, আসলে আমি যদি ভালো হই তাহলে মানুষও আমার জন্য ভালো। আর আমি যখন খারাপ হব তখনই মানুষ খারাপ। এর মধ্যে একজন ব্যতিক্রম থাকতে পারে, থাকি। জি, এটা এটাকে এই মাইনা নিয়েই এক জায়গাতে চলতে হয়। আমি 22 বছর ছিলাম মৌলভীবাড়ির মসজিদে। আলহামদুলিল্লাহ, কোনোদিন সেখান থেকে আমার উপরে কোনো টর্চানি হয় নাই। আর বর্তমান যে মসজিদে আছি আমি, দক্ষিণ পূর্ব রাজারগাঁও বাইতুল মামুর জামে মসজিদ, যেটাকে ঠাকুরবাড়ি মসজিদ বলে। আলহামদুলিল্লাহ, আমি যাওয়ার আগে এখানে যারা ইমাম সাহেব ছিল, তারা 6 মাস, 3 মাস, 1 বছর, এরকম এর বেশি থাকতে পারতো না। হুম, বিভিন্ন সংকট দেখা দিত। আমি যখন যাই আমাকে বললো যে হুজুর আপনি ওখানে যাইতেছেন, ওখানে আসো তো, পরিবেশটা তো জি, ভালো না। আলহামদুলিল্লাহ, আমি গেছি আজকে প্রায় 10 বছর। 10 বছরের মধ্যে আমার সাথে কোনো মুসল্লি এই পর্যন্ত খারাপ আচরণ জি, করে নাই। আশা করি বাকি জীবনও করবে না ইনশাল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, এই অত্যন্ত ভালো অবস্থায় আছি। মুসল্লিও আমার সাথে কোনোদিন বার্গেনিং করে না, আমিও করি না। আমি সবসময় ফলো করি যে আমি তো ইমাম, আমাকে কেন কমিটি আমাকে শাসন করবে? জি, কমিটি যাতে শাসন করতে না পারে, এইভাবে আমি চলি। জি, কমিটি শাসন করা আমার জন্য একটা লজ্জাকর ব্যাপার। কমিটিতে হলো পাবলিক বা যারা শিক্ষিত, এরা আমাদের থেকে কিছু শিখবে, আমরা তাদের থেকে শিখতে হবে। তো সেরকমই মতো না করলেই ভালো। জি, এরা যদি আমাদেরকে শিখাইতে হয় যে আমরা কমিটির থেকে শিখবো, কমিটি আমাদেরকে আইন কানুন বলে দিবে,
কমিটি আমাদেরকে দিক নির্দেশনা দিবে, আমরা এটা আশা করি না। জি, এরকম সুযোগও আমি দিই না। ওই আমি তো বুঝি যে আমার কি কি দায়িত্ব, ওই দায়িত্বটা আমি আগেই পালন করার চেষ্টা করি, যাতে করে ওই কমিটির লোকে পাবলিকে কিছু বলার সুযোগ পায় না, জি, বলবো না। জি। তা- যখন এ, মাদ্রাসায় এই যে বললেন বর্ষার সময় আসা যাওয়াতে কষ্ট হয়েছে, যে তখন একটা লুঙ্গি এখানে থাকতো, একটা ওখানে থাকতো, এরকম যে হয়তো আসা নেওয়ার মধ্যে থাকতেন। ওই সময় ছাত্ররা কিভাবে আসতো, আসতো নি নাকি? এখন তো একটু বৃষ্টি হইলেই ছাত্ররা আসে না। ছাত্র আলহামদুলিল্লাহ বর্তমান যুগের তুলনায় তখন ভালো ছিল। বর্তমান যুগের তুলনায় তখন এরকম ছিল না। ওই সময় তো মাদ্রাসার সব ছাত্র অনাবাসিক ছিল, আবাসিক ব্যবস্থা ছিল না। সব ছাত্র অনাবাসিক ছিল। ছাত্র তো সবসময় ছাত্র, এদের একটা ভালো খারাপ সবসময় থাকে। তবে তুলনামূলকভাবে আমার মনে হয় বর্তমান যে আমাদের আবাসিক মানুষ ছাত্র, এরা যদি অনাবাসিক হইতো, কি যে একটা অবস্থা হইতো, আমরা সবক পড়াইতে পারতাম কিনা জি, সন্দেহ আছে। এরা আসতো না, কারণ মাদ্রাসা থেকে ঠিক মতো এরা ক্লাসে বসে না। তখন এতটা এলোমেলো ছিল না, ছাত্ররা ঠিক টাইম মতোই ওই মাদ্রাসা আসতো। জি, জি। আচ্ছা। তো আজকে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ ওনার জীবনী পেশ করেছেন জনাব হযরত মাওলানা আবুল কাসেম সাহেব। আসলে হুজুরের জীবনীতে অনেক কিছু শিক্ষণীয় আছে। উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসায় উনি লেখাপড়া করেছেন। সেখানে অনেক কিছু শিক্ষণীয় আছে এবং উনার জন্মের পর থেকে উনার প্রাথমিক কৃষিকাজ বা এই ক্ষেত খামারির মধ্যে উনার কাজে ব্যস্ত ছিলেন। সেখান থেকে উনি স্কুল লাইফ, তারপরে সেখান থেকে উনার মাদ্রাসার লাইফ থেকে এখনো সেখানে আল্লাহ তাআলা উনাকে আলেম হিসেবে কবুল করেছেন। উনাদের গ্রামের জন্য একজন উল্লেখযোগ্য ব্যক্তি হিসেবে আল্লাহ তাআলা কবুল করছেন। আসলে উনার জীবনের মধ্যে আমাদের অনেক শিক্ষণীয় আছে। তো এই হিসাবে আজকে আমাদের এই আলোচনাটুকু যারা শুনছেন, ১ম এ আপনার অনুরোধ করব যে আপনারা আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আর যদি কোনো কথা জানা থাকে তো অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এই বলে আজকে আমাদের অনুষ্ঠানটি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।